কাজের মাসি শাড়ি এবং পেটিকোট গুটিয়ে বসে আছে। পাশে ছোট্ট একটা নারকেল তেলের শিশি, হাতে তেল নিয়ে কি যেন করছে। ও চমকে উঠে বলল, এমা, এখানে কেউ মুখ দেয় নাকি? ওটা তো নোংরা জায়গা। সেদিন আমার সাথে যা হলো তা কোনোদিন ভুলবো না। আমার নাম পুলক, একটা কোম্পানিতে ম্যানেজারের দায়িত্বে আছি। বাড়িতে আমি আর আমার ছেলে থাকি, আর একজন থাকে, তবে সে আমার বাড়ির কাজের মাসি বন্দনাদি। তার প্রায় ৫০ বছর বয়স। তার ২ ছেলে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। আমি বন্দনাদির চেয়ে বয়সে অনেক ছোট, প্রায় তার ছেলেরই বয়সী, তাই সে আমার নাম ধরে পুলক বলেই ডাকে। ওকে দেখলেই আমার কেমন একটা অনুভূতি হয়। বন্দনাদিকে দেখে মনেই হতো না ওর এত বয়স। মোটামুটি স্বাস্থ্যবান, না মোটা না রোগা, শুধু চুলে একটু পাক ধরা ছাড়া বয়সের কোনো লক্ষণই বন্দনাদির ছিল না। গাছের কতবেল বেশ বড়, এরকম সুস্বাদু কতবেল যে কারো খেতে মনে চায়। বন্দনাদি যখন উবু হয়ে বসে ঘর মুছত, তখন তার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগতো। বাসন মাজার সময় প্রায়শই বন্দনাদির শাড়ির আঁচলটা অগোছালো হয়ে যেত। কাজের কারণে সেদিকে তার কোনো খেয়াল নেই। অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, বন্দনাদের পক্ষে দামি ব্লাউজ, শাড়ি, পেটিকোট আরও অন্যান্য পোশাক পরার বিলাসিতা কখনোই সম্ভব ছিল না। তাই পুরো জামাকাপড় বছরের পর বছর চালিয়ে যায়। খেয়াল করতাম কোনো শাড়ির আঁচলে সুতো উঠে গেছে, নয়তো কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। কিছু কাপড়ের হুঁক দুই একটা নষ্ট হতো, নয়তো টাইট হতো। তার প্রতি সবসময় একটা টান অনুভব করতাম। শুনেছিলাম বন্দনাদের বরের নাকি ৫৫ বছর বয়স। বয়সের ভারের কারণে তার দ্বারা কিছুই হয় না, যে কারণে বন্দনাদের চোখে মুখে মাঝে মধ্যে বিরক্তির ছাপ বোঝা যায়। একদিন লক্ষ্য করলাম বন্দনাদি দরজা ভেজিয়ে ঘর মুছছে। মনে একটু কৌতূহল হলো, তাই আমি দরজার আড়াল থেকে ভিতরের দৃশ্য দেখতে লাগলাম। আমার মাথা ঘুরে গেল। দেখি বন্দনাদি শাড়ি এবং পেটিকোট গুটিয়ে বসে আছে। পাশে ছোট্ট একটা নারকেল তেলের শিশি, হাতে তেল নিয়ে কি যেন করছে। বন্দনাদির কাজকর্ম দেখে বুঝতে পারলাম সে অনেক কিছু থেকে বঞ্চিত। কয়েকদিনের মধ্যে আমি আবার লক্ষ্য করলাম বন্দনাদি ফ্রিজ থেকে কিছু বের করার সময় একটা শশা মাটিতে পড়ে গেছে, যেটা কেউ লক্ষ্য করেনি। বন্দনাদি সেটা তুলে শাড়ির আঁচলে লুকিয়ে রাখল। আমি ভাবলাম ওর খিদে পায়ে থাকতে পারে, তাই কাজের শেষে শশাটা খাবে। কিছুক্ষণ বাদে বন্দনাদি ঘর মুছতে গেল এবং দরজাটা ভেজিয়ে দিল। আমি আবার দরজার ফাঁকা দিয়ে ভিতরে উকি মারলাম। ভিতরের দৃশ্য দেখে আমি সত্যি সত্যি চমকে উঠলাম। আমি দেখলাম আজও বন্দনাদি আগের মতো বসে আছে, হাতে সেই শশা ধরে রেখেছে। অদ্ভুত কাজকর্ম দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। মিনিট ১০ বাদেই হঠাৎ বন্দনাদি ফ্লোর খামচে ধরে স্থির হয়ে রইল। আমি কোনোভাবে ওইখান থেকে পালিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ বাদে আমিও ফ্রেশ হয়ে বের হলাম। এই ঘটনার পর থেকে আমার মনের মধ্যে বন্দনাদিকে নিয়ে নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে। কিছু বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কি করব। কিন্তু ওর সাথে আমার বয়সের ব্যবধান এতটাই ছিল যে আমি ওকে এই প্রস্তাব দেবার সাহস পাচ্ছিলাম না। একদিন সাহস করে বন্দনাদিকে বললাম, বন্দনাদি, সিনেমা দেখতে যাবে? শুধু তুমি আর আমি সিনেমা দেখব। বন্দনাদি বলল, হ্যাঁ যাব। তুমি নিয়ে যাবে? কাজের চাপে কতদিন সিনেমা দেখিনি, কবে যাবে বলো? আমি বললাম, আগামীকাল আমার বাড়ির লোক থাকবে না, তাই কালই যাব। আমি বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা সিনেমা হলে চলতে থাকা একটা হিন্দি সিনেমার টিকিট কেটে রাখলাম। পরের দিন বন্দনাদি একটু সেজেগুজেই এলো। আমি সেদিন ওকে আমার বাড়ির কাজ করতে বারণ করলাম এবং ওকে নিয়ে তখনই বেরিয়ে পড়লাম। সিনেমা হলে ফাঁকা জায়গা দেখে দুজনে পাশাপাশি বসলাম। সিনেমা শুরু হলো। তখন হল অন্ধকার হয়ে গেল। একটু ক্ষুধা অনুভব করার দুটো ডাব ধরলাম খাওয়ার জন্য, কিন্তু খুব একটা প্রতিবাদ করল না। আমার সাহস বেড়ে গেল। বন্দনাদি বলল, পুলক, কি করছো বলো তো? কেউ দেখলে কি ভাববে? আমি বললাম, কেউ দেখতে পাবে না গো, তাছাড়া তোমারও তো ভালো লাগছে। বন্দনাদি কৃত্রিম রাগ দেখিয়ে বলল, ভালো লাগলেই সে কাজটা করতে হবে নাকি? জানো, আমি বয়সে তোমার চেয়ে কত বড়, তুমি আমার ছেলের মতো, তাছাড়া এটা ঠিক না। আমি বললাম, বন্দনাদি, এসব কোনো ব্যাপারই না, সব কিছু বয়স দেখে হয় না। আমি জানি তোমার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা শখ আছে, আর আমারও ইচ্ছে আছে। বন্দনাদি আর কিছুই বলল না। আমি আমার ব্যাগে একটা শশা নিয়ে গিয়েছিলাম। আমি ব্যাগ থেকে শশাটা বের করলাম। বন্দনাদি বলল, এটা কি আমায় খাওয়ানোর জন্য নিয়ে এসেছো?
আমি মুচকি হেসে বললাম, না গো, ঠিক খাওয়ানোর জন্য নয়, আমি এটা এনেছি অন্য কারণের জন্য। একটু পরেই বুঝতে পারবে। বন্দনাদি বলল, তার মানে তুমি কি বলতে চাইছো? আমি বললাম, একদিন তুমি আমাদের বাড়িতে ঘর মুছতে গিয়ে শশা দিয়ে যে কাজ করেছিলে, সেটা আমি লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। বন্দনাদি আমার কথা শুনে একটু লজ্জা পেল। কিছুক্ষণ পর মৌনতা ভেঙে বলল, হ্যাঁ, ঠিকই দেখেছ। কি করব, আমার বরের ৫৫ বছর বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো কোনো কিছুই পারে না। আমার কষ্ট কেউ বোঝে না। আমি বললাম, বন্দনাদি, একটা কথা বলবো, রাগ করবে না তো? তুমি আমাকে একটা সুযোগ দাও। আমার কাছে জাদুর লাঠি আছে, তুমি জাদুর লাঠিটা ব্যবহার করে দেখো, দেখবে তোমার মন ভরে যাবে, তোমার খুব মজা লাগবে। বন্দনাদি বলল, না না, তোমার বউ জানতে পারলে আমায় খুন করে দেবে। আমি জবাব দিলাম, আমি ওকে কিছুই জানতে বা বুঝতে দিব না, যা হবে সব কিছুই চুপি চুপি। বন্দনাদি আর কিছুই বলল না। আমি এবার আশীর্বাদ করলাম। কিছুক্ষণ যেতেই কেমনভাবে যেন কেঁপে উঠল বন্দনাদি। আমার মনে হলো জল ফেলেছে, এমনভাবে ফেলেছে যে সামনের সিটে গিয়ে পড়ল। ভাগ্যিস ওই সময় ওই সিটে কোনো দর্শক ছিল না। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে আশীর্বাদ করতে নেই, তুমি পরের বার জাদুর লাঠি দিয়ে আশীর্বাদ করবে কিন্তু। আমি বললাম, সুযোগ পেলে আগামীকালই করব। পরের দিন বন্দনাদি আমাদের বাড়িতে ঠিক সময় কাজে এলো। সৌভাগ্যক্রমে ওই সময় আমার বাড়িতে কেউ ছিল না। আমি বন্দনাদিকে আমার রুমে নিয়ে গিয়ে আমার পাশে বসিয়ে নিলাম। বন্দনাদি বলল, পুলক, এতক্ষণ বসে বসে ভাবছিলে নাকি কখন বন্দনা আসবে আর কখন তুমি আশীর্বাদ করবে? জাদুর লাঠি তো দেখছি কেমন যেন হয়ে আছে। আমি বললাম, ঠিকই বলেছ। এই বলে আশীর্বাদ করতে শুরু করলাম। বন্দনাদি চমকে উঠে বলল, এমা, এখানে কেউ মুখ দেয় নাকি? ওটা তো নোংরা জায়গা। আমি বললাম, বন্দনাদি, তোমায় একটা নতুন অভিজ্ঞতা করাচ্ছি, তোমার খুব ভালো লাগবে। ৩০ মিনিটের মতো এভাবেই কেটে গেল। আমি বন্দনাদিকে বললাম, জানো, তুমি যখন আমার সামনে ঘর মুছতে, আমি তখন তোমার দিকে একভাবে তাকিয়ে থাকি, সারা দিন তোমার কথাই কল্পনা করি। আজ দিয়ে আমার সেই ইচ্ছে পূরণ হয়ে গেল। বন্দনাদি আদর করে মুচকি হেসে বলল, উফ, এই ছেলেটা ভারী দুষ্টু হয়েছে রে ভাই, তুমি তো দেখছি পাগল হয়ে যাচ্ছ। আমি বারণ করলেও তুমি আমার কথা শুনবে না আমি জানি। নাও, যা ইচ্ছে তাই করো। এভাবে আরও ঘণ্টাখানেক পর বন্দনাদি ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে দেখে বলল, কি গো, তুমি ফ্রেশ হবে না? যাও, ফ্রেশ হয়ে এসো, আমি বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি। নাও, উঠে পড়ো। এরপর আমি উঠে বাথরুমে চলে গেলাম। ঘরে ঢুকে দেখি বন্দনাদি নতুন চাদর বিছিয়ে দিয়ে বন্দনাদি পেটিকোট পরেই আমার ঘরের কাজকর্ম করছে। আজকের পর থেকে তাকে আর কোনো দিন ফ্রিজ থেকে শসা বা বেগুন নিতে দেখিনি। তার যখন দরকার হতো আমাকে সবকিছু জানাতো। একদিন বন্দনাদির ভাই হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। যেহেতু তাকে দেখাশোনা করার কেউ নেই, তাই সে বন্দনাদিকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করল। বন্দনাদি ভাইকে খুবই ভালোবাসত, তাই বাধ্য হয়ে ১ মাসের জন্য তার বাড়ি গিয়ে থাকতে রাজি হল। এই খবর বন্দনাদি যখন আমায় জানালো, আমি তখনই বললাম, বন্দনাদি, তাহলে আমার বাড়ির কাজের কি হবে গো? তাছাড়া এতদিন ধরে আমার একা থাকা সম্ভব না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারি না। বন্দনাদি হেসে বলল, তোমার বাড়ির কাজের জন্য চিন্তা করতে হবে না, আমার বড় ছেলের বউ সুজাতা আমার পরিবর্তে তোমাদের বাড়ির কাজ করে দেবে। সুজাতা খুবই ছেলে মানুষ, তার মাত্র ২৬ বছর বয়স এবং সে খুবই সরল আর লাজুক প্রকৃতির। সুজাতা আমার থেকে ভালো কাজ করতে পারবে। গাছের জাম্বুরা আগের থেকে অনেক বড় হয়েছে, তুমি চাইলে খেতে পারো, তোমার খুব পছন্দ হবে। তবে তোমাকে খুবই সাবধানে মানিয়ে নিতে হবে। আগামীকাল আমি নিজেই সুজাতার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। পরের দিনেই বন্দনাদি সুজাতাকে নিয়ে আমাদের বাড়ি এলো। বন্দনাদি সুজাতার বিষয়ে যা বলেছিল সবই ঠিক। সুজাতা বেশ লম্বা, গায়ের রং চাপা হলেও মুখশ্রী বেশ সুন্দর। সুজাতা সত্যি খুব লাজুক, আমার দিকে না তাকিয়ে নিচের দিকেই একভাবে তাকিয়ে আছে। বন্দনাদি আমার সাথে আলাপ করিয়ে দেবার জন্য বলল,
সুজাতা, এই হলো পুলকদা। বয়সে তোমার চেয়ে সামান্য বড়, প্রায় তোমার বরেরই বয়সী, সেজন্য আমি ওকে পুলক বলেই ডাকি। পুলক খুব ভালো লোক, আমায় খুবই ভালোবাসে এবং আমার কোনো প্রয়োজনে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে। তুমি এখানে মন দিয়ে কাজ করো, পুলক তোমায় সব রকম সাহায্য করবে। বন্দনাদির কথায় আমার মনে হলো সে যেন অপ্রত্যক্ষভাবে সুজাতাকে আমার কাছে আসার জন্য ইশারা করল। জানি না এই যুবতী বউটাকে কিভাবে রাজি করাবো। বন্দনাদি সুজাতাকে বাড়ির সব কাজ বুঝিয়ে দিতে লাগল। সুজাতা ঝাড়ু নিয়ে ঘরের সামনের দিকে হেঁটো হয়ে পরিষ্কার করতে আরম্ভ করল। আমি ওর কাজ করা দেখছি। বন্দনাদি পিছন থেকে আমায় ইশারায় জিজ্ঞেস করল সুজাতাকে আমার কেমন লাগছে। আমিও চোখের ইশারায় বললাম খুবই সুন্দর এবং সুজাতাকে রাজি করাবার জন্য আমি সব রকম চেষ্টাই করব। পরের দিন বন্দনাদি ভাইয়ের বাড়ি চলে গেল এবং সুজাতা একলাই কাজ করতে এলো। সেদিন যেন সুজাতাকে আমার একটু কম লাজুক মনে হলো। আগের দিনের মতো সুজাতা শাড়ির আঁচল গুছিয়ে রাখেনি, কেমন যেন একটা অগোছালো ভাব আছে, যার ফলে কাজ করতে করতে শাড়ির আঁচল অনেকবার পড়ে যাচ্ছিল। বিষয়টা দেখে অস্বস্তিতে পড়ে গেলাম। ঘরের কাজ করার মাঝে সুজাতার সাথে বেশ কয়েকবার আমার চোখাচোখি হলো, কিন্তু সুজাতা কোনোবারই আমার দিক থেকে চোখ সরিয়ে নিল না। আমি গাছের জাম্বুরার দিকে তাকাচ্ছি, বুঝতে পেরেও সুজাতা কিছু মনে করল না। মনে মনে ভাবলাম, তাহলে কি বন্দনাদি সুজাতাকে কিছু বুঝিয়ে দিয়ে গেছে? বিষয়টা বোঝার জন্য হোঁচট খেয়ে পড়ে যাবার ভান করে গাছের জাম্বুরায় ধাক্কা দিলাম। বিষয়টা লক্ষ্য করে সুজাতা লাজুক মুখে বলল, এ কি দাদা, আপনি এই রকম কেন করছেন? আমি তো আপনার প্রায় সমবয়সী, আপনার এরকম করায় আমি খুব লজ্জা পাচ্ছি। তাছাড়া আমার খুব ভয় করছে, আমার শাশুড়িমা জানতে পারলে আমায় মেরেই ফেলবে। প্লিজ এইসব করবেন না। আমি মুচকি হেসে বললাম, সুজাতা, তুমি তো নিজেই বললে আমি তোমার সমবয়সী। ভেবে দেখো, আমি তোমার স্বামীরই বয়সী। স্বামীকে যখন লজ্জা পাও না, তখন আমাকেই বা লজ্জা পাচ্ছ কেন? তাছাড়া বন্দনাদিকে ভয় পাবার তোমার কোনো কারণ নেই। আমি আর বন্দনাদির মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছে। সুজাতা চমকে উঠল, কি বলছেন আপনি? আপনি তো শাশুড়িমার ছেলের বয়সী। এই বয়সে শাশুড়িমা আপনার সাথে? না না, এটা হতেই পারে না। আমি বললাম, সুজাতা, তুমি বিশ্বাস করো, আমি বন্দনাদির খুব কাছের একজন মানুষ। তার সাথে সিনেমা হলে গিয়েছি, অনেক আনন্দ করেছি, এমনকি তার সম্মতিতেই সবকিছু হয়েছে। সুজাতা চেঁচিয়ে উঠল, একদম বাজে কথা। শাশুড়িমা আপনার সাথে? কখনোই সম্ভব নয়। তাছাড়া আমার শ্বশুরমশাই এখনও যথেষ্ট ক্ষমতাবান, তাকে ছেড়ে আপনার সাথে কিভাবে রইল? না, আমি কিছুতেই মানতে পারছি না। সুজাতা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। তাই আমি কিছু প্রমাণ দিলাম, যেমন কোথায় জন্মদাগ আছে, কোথায় তিল আছে, ছোট ছোট চুল কোঁকড়ানো ইত্যাদি। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে আরও কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। সুজাতাকে সব কিছুর প্রমাণ দেওয়ার পর স্তম্ভিত হয়ে বলল, সত্যি তো, সব ঠিক বলছেন, কিন্তু আপনি এত কিছু কি করে জানলেন? তাহলে সত্যি কি শাশুড়িমা এবং আপনার মাঝে? তা না হলে তো এত বিশদ বিবরণ আপনি দিতেই পারতেন না। সেজন্যই কি বেশ কিছুদিন শাশুড়িমাকে বেশি উৎফুল্ল দেখছি? ইস, আমি তো ভাবতেই পারছি না। আমি সুজাতার হাত ধরে বললাম, দেখো সুজাতা, তুমি খুব ভালো করেই বুঝতে পারছো, আমার এবং বন্দনাদির মাঝে গভীর সম্পর্ক না থাকলে আমি এত কিছু কখনোই বলতে পারতাম না। 50 বছরের মহিলার সাথে বন্ধুত্ব করতে পেরেছি, এখন তোমার মতো আমার সমবয়সী যুবতী মেয়ের সাথে বন্ধুত্ব করলে আমার ভালো লাগবে। সুজাতা খুব লজ্জিত হয়ে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল, ইস পুলকদা, আপনি খুবই অসভ্য, কি সব কথা বলছেন? আপনি শাশুড়িমার সাথেও কি এইভাবে কথা বলেছেন? আমি হেসে বললাম, আরে এসব কোনো ব্যাপারই না, তোমাকে আস্তে ধীরে সব বুঝিয়ে বলবো। আমার মনে হলো সুজাতার লজ্জা বেশ খানিকটা কমেছে। সুজাতার কাছে দুটো জবা ফুল ছিল, সেখান থেকে একটা হাতে নিয়ে বললাম, বিশ্বাস করো সুজাতা, তুমি অনেক ভালো থাকবে। তাছাড়া তোমার যা মাইনে দেই তার সাথে 1000 টাকা বকশিস দিব। সুজাতা বলল, কিন্তু পুলকদা, আপনি আমার শাশুড়িমার সাথে যে কাজ করেছেন, তাহলে তো এক হিসাবে আপনি আমার শ্বশুর হলেন।
আমি বললাম, ওহ, তাহলে তো আমি তোমার সমবয়সী শ্বশুর, কাজেই তোমার কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এইভাবে আমায় পুলকদা আপনি বলে ডেকো না। আমরা যখন বন্ধু, তখন আমাদের মধ্যে কেউ বড় বা কেউ ছোট নয়, দুজনেই সমান। সেজন্য তুমি আমার নাম ধরে তুমি করেই ডাকো। সুজাতা একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু তোমার বাড়ির লোক জানতে পারলে তো ঝামেলা হয়ে যাবে গো। আমি বললাম, কোনো ঝামেলা হবে না। তুমি যখন কাজে আসছো, তখন আমার বউ আমার ছেলেকে স্কুলে দিতে যায়। সেখান থেকে ফিরতে ফিরতে 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। তাই ওই সময় আমরা গেম খেললে কেউই টের পাবে না। বন্দনাদিকেও আমি এই সময় গেম খেলার জন্য ডাকতাম। আমার কথায় সুজাতা রাজি হয়ে গেল। তাছাড়া 1000 টাকা বকশিসের কথা শুনে কেউ না করতে পারবে না। আমি বললাম, আগে গাছের জাম্বুরা খেয়ে নেই। লক্ষ্য করলাম ও একটু লজ্জা পাচ্ছে। কি হয়েছে জানতে চাওয়ায় সুজাতা বলল, আজ প্রথমবার কারো সাথে বন্ধুত্ব করছি, তাই কেমন যেন লাগছে। আজ এ পর্যন্তই থাক, আগামীকাল থেকে আগানো যাবে। আমি বললাম, না বাবু, আমরা যখন এগিয়েই পড়েছি, তখন আজ বা আগামীকালে কি তফাৎ? আমরা যত তাড়াতাড়ি গেম খেলতে